গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, আবার জামাত ইসলামের মহাসমাবেশ, জামাত ইসলামের আমিরের মাথা ঘুরে পড়ে যাওয়া, তারপরে চট্টগ্রামে এনসিপির মঞ্চ ভাঙচুর, এইসব বিভিন্ন আলোচনায় একটা আলোচনা কিন্তু চাপা পড়ে যাচ্ছে এবং আমি কোনো মিডিয়াকে এটা আলোচনা করতে দেখি না। আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে। এটা একটা ইতিহাস, চিন্তা করেন কতটা পাওয়ার, এটা ইমানের জোর লাগে, ইমানের জোর লাগে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা চাইছিল সেটা কি হয় নাই, সেটা কিভাবে আদায় করতে হয় সেইটুক তো আল্লাহ উনার মাথায় দিয়ে দিছে। সেইটুক যদি আল্লাহ উনার মাথায় না দিত, সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারতো, সারা পৃথিবীর মানুষ উনাকে কেন ছিলেন? নিশ্চয়ই আল্লাহ উনাকে কিছু দিয়ে দিছে, ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো। এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, নিজের জীবনকে বাজি রাখলেন, নিজের জীবনের চাইতে বেশি মূল্যায়ন করলেন বাংলার 18 কোটি মানুষকে, নিজের জীবনের চাইতে বেশি দেশটাকে ভালোবাসেন। আজকে উনি জানান দিলেন সোহেল তাজের মতো নেতৃত্ব, সোহেল তাজের মতো কর্মী, সোহেল তাজের মতো দক্ষ মেধাবী মানুষজন বা নেতা বা কর্মী এই এনসিপিতে প্রয়োজন আছে। ডক্টর আসিফ নজরুল স্যার খেলা কিন্তু শেষ করে দিয়েছেন। ঈদ মোবারক। আমাদের জন্য ঈদ মোবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে। গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানাই সালাম। এটা যে কত বড় স্বস্তির একটা খবর। আমার কি লাভ? আমার লাভ হলো এইটা, এই যে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষীদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। পার্টিকুলারলি জামাতের যে 7 দফা দাবি দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে এই দাবিগুলোর সাথে কারো খুব বেশি দ্বিমত নাই। বিএনপির হয়তো পিআরের জায়গাটাতে একটা দ্বিমত আছে, বাকি যেগুলো মোটার দাগে আমরা সবাই একমত এবং ঐকমত্য কমিশনে আমরা গত কয়েক সপ্তাহ থেকে টানা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। ঝুঁকির জায়গাগুলো যেগুলো দেখছি সেটা হচ্ছে আলোচনার বিষয় আজকে। সেটা হচ্ছে যে আজকে গত 16 বছর যারা মজলুম ছিলেন, বিএনপি, জামাত অথবা এনসিপির ছাত্ররা সবাই মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করলেন, সেই লড়াইতে যখন ভাঙন সৃষ্টি হচ্ছে এবং একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাচ্ছে, সেই জায়গাতে এই আশঙ্কাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে দিন শেষে বিএনপি বনাম জামাত বনাম চরমনাই বনাম এনসিপি অথবা যার সাথে যার বলেন, এই বনামের সম্পর্কটা দিন শেষে আওয়ামী লীগের পুনর্বাসনে গিয়ে ঠেকবে কিনা। যদি একান্ত আওয়ামী লীগ নাও হয়, যেহেতু গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, জাতীয় পার্টির মতো কোনো ল্যাপডগ 111-এর মতো একটা সরকার এসে খুঁজে ফিরে দিল্লির সেবাদাস কোনো দলকে বেছে নেয় কিনা অথবা এরকম কোনো গোলাম দল বানায় কিনা, সেই রকম একটা বাস্তবতার দিকে আমরা যাচ্ছি কিনা। আপনারা দেখেন গত 2 সপ্তাহ আগে মিটফোর্ডের যে ঘটনা, এই ঘটনাটা যে প্রসেসে করা হয়েছে, যেই ব্রুটালিটিতে করা হয়েছে এবং ভিডিও করা হয়েছে, এবং তার প্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে যে নোংরা ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তার বিপক্ষে আবার ছাত্রদল মাঠে নেমে বিএনপি এবং জামাত এবং এনসিপিকে যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় স্লোগান দিচ্ছে, এগুলো কিন্তু আওয়ামী বয়ান, দিল্লির বয়ান। তাহলে দিন শেষে মনে হচ্ছে যে আমরা বড় দলগুলো পার্টিকুলারলি সবাই ইতিমধ্যে দিল্লির ফাঁদে কোনো না কোনো ফর্মে পা দিয়ে ফেলেছে। শুধু দিল্লি না, বাংলাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যারা দোসর আছে আমলাতন্ত্রের ভিতরে, আমাদের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন জায়গাতে জেকে বসে আছে, তারা এখান থেকে খেলছে। হাসিনার বিরুদ্ধে আমরা যে স্লোগানগুলো এত নোংরা ভাষায় দেই নাই, সেই ভাষায় তারেক রহমানকে স্লোগান দেওয়া হয়েছে তার দলের একজন লোক খুন হওয়ার পরে, এবং এটা কোনোভাবে গ্রামের মিলছে না। ছাত্রদল, বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই ধরনের কথা বলছে। এগুলো তো আওয়ামী স্লোগান। এই আওয়ামী ফ্যাসিবাদ, এক শিশির 2 সিপি জামাত আর এনসিপি, এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে কিভাবে মুখোমুখি বাস্তবতা তৈরি হয়ে গেছে। আজকেও দেখলাম এনসিপি নেতৃবৃন্দ বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারে গিয়ে খুবই উস্কানিমূলক একটা স্টেটমেন্ট দিয়েছে, অতএব এবং সেখানেও যথেষ্ট টেনশন বিরাজ করছে। এই প্রেক্ষিতে আবার আগামী কালকে থেকে শুরু হচ্ছে 5 দিনের ঐকমত্য কমিশন। তো রাস্তাঘাটে আমরা সবাই একের বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে স্লোগান দিয়ে শত্রু বানিয়ে
পরবর্তী দিন এসি রুমে গিয়ে ঐকমত্য কমিশনে গিয়ে দিন শেষে কি আসলে আমরা কোনো বিষয়ে ঐকমত্য করতে পারবো? এটা সিম্পলি প্র্যাকটিক্যাল। এগুলোর মধ্য থেকে জুলাই সনদ অর্জিত হবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে রেসপন্সিবল দায়িত্বশীল আচরণ দরকার ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। একজন আরেকজনের রাজনীতির এবং রাজনীতির পলিসি কর্মসূচি নিয়ে সমালোচনা করবেন, মার্জিত ভাষায় করবেন, যে কোনো নেতার বক্তব্যের সমালোচনা করবেন, এটা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই। কিন্তু যে ভাষায় করা হচ্ছে এটা হচ্ছে মানে প্রতিপক্ষকে শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর শত্রুর সাথে বোঝাপড়া হয় না, শত্রুর সাথে ঐকমত্য হয় না। অতএব এই শত্রুতার সম্পর্ক নিয়ে রাজপথ থেকে যখন আমরা ঐকমত্য কমিশনে যাব, দিন শেষে কোনো বোঝাপড়া হবে না, ওখানে ডেডলক হবে এবং গত 2 সপ্তাহের আচার আচরণ, রাস্তার যে বাস্তবতা সেগুলো ওখানে ফুটে উঠবে। তাই আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি, বিএনপি, জামাত, এনসিপি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সবাইকে দয়া করে যার যার আচরণের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করেন, একজন আরেকজনের রাজনীতির সমালোচনা করেন। আপনি পিআরের বিপক্ষে, এটা বিপক্ষে থাকার অধিকার যেমন আছে, যারা পিআরের পক্ষে সংখ্যানুপাতিক আনুপাতিক সংখ্যার উপরে অথবা আসন বন্টনের মধ্যে তাদের অধিকার আছে এটার পক্ষে থাকার। দুজনের যুক্তিটা তুলে ধরেন, সংকট কোথায়, এই যুক্তির মাঝখানে সমঝোতা হতে পারে কোথায়, সে আলোচনাটা করি সবাই মিলে। আদারওয়াইজ যেটা হবে, নিজেরা এই মারামারি, কাটাকাটি এবং অনৈক্য তৈরি করতে গিয়ে দিন শেষে দেখবেন যে আপনারা সবাই ক্ষমতার যে পিজা ছিল, যে কেক ছিল, সেই কেক থেকে বঞ্চিত হচ্ছেন। চতুর্থ কোনো পক্ষ, পঞ্চম কোনো পক্ষ এসে আপনার সেই ক্ষমতার কেকটা খেয়ে ফেলবে, এই আশঙ্কা আমি কোনোভাবে উড়িয়ে দিতে চাচ্ছি না। অতএব সেই জায়গাতে অনুরোধ করছি সকল রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভিতরকে যে টেনশন আছে সেটাকে ডিএসকেলেট করেন, কমিয়ে নিয়ে আসেন, কমিয়ে এনে সবাই সবার অফিসে যান, চা খান, সম্পর্ক তৈরি করেন, বাট রাজনৈতিক দ্বিমতটা রাখেন, কোনো সমস্যা নাই। এভাবেই হচ্ছে আমরা আসন্ন যে কোনো রাজনৈতিক সংকট থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবো। আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে, আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নেবে না, কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না, কোন রকম ক্যাশ টাকা লেনদেন করবে না, কোন এমপি মিনিস্টার তাদেরকে টাকাই ছুঁতে দেওয়া হবে না। এমন একটা দেশ আমরা গড়তে চাই। উনার কিন্তু শরীরটা ওনার সঙ্গ দিচ্ছিল না। তারপরে জানেন ওই যে ইমানের জোর আর সামনে কত বড় দায়িত্ব, সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে, ওই দায়িত্ববোধ থেকে ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতেছে আমার আফসোস আমি জুলাইয়ের একজন শহীদ হইতে পারি নাই। উনার আফসোস এটা। চিন্তা করছেন কতটা বুকের লালন করে। চিন্তা করেন ভাই, একটা মানুষকে ডাক্তাররা না করতেছে, এদিকটা প্রেশার মাপতেছে, এদিকটা ইঞ্জেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে, ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে, উনি কিন্তু হার মানতেছে না। একটা টাইমে কিন্তু ধমকে দিছে, এই তোমরা বসো। কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে, তখন ধমক দিছে। চিন্তা করেন কতটা পাওয়ার। এটা ইমানের জোর লাগে, ইমানের জোর লাগে। সৎ মানুষ ভাই, সৎ মানুষ। আপনারা নিজেরাই বলেন, হ্যাঁ আপনারা বলেন তো, আমার এখানে কমেন্ট করবেন জামাতে ইসলামের কি কি দোষ আছে একটু বইলা যাবেন। যাই হোক, অঙ্ক মিলায়া দেখেন আজকে শরৎদি উদ্যানের জামাতে ইসলামের এই মিটিং এর পরে কি বার্তা চলে গেছে সারা বাংলাদেশে, একবার চিন্তা করে দেখেন তো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা চাইছিল সেটা কি হয় নাই, সেটা কিভাবে আদায় করতে হয় সেইটুক তো আল্লাহ উনার মাথায় দিয়ে দিছে। সেইটুক যদি আল্লাহ উনার মাথায় না দিত, সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারতো। সারা পৃথিবীর মানুষ উনাকে কেন চিনে? নিশ্চয়ই আল্লাহ উনাকে কিছু দিয়ে দিছে। ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো। হ্যাঁ, আমি খেলাই বলবো, এটা রাজনীতির খেলা, রাজনীতির খেলা। আমরা কিংস পার্টি বলি আর যাই কিছু বলি, ঘটনা তো সত্য কিন্তু সাক্ষী নাই। ঘটনা সত্য, সাক্ষী নাই। কিভাবে সাক্ষী দিবেন? সবাই সবকিছু বুঝতেছি, কিন্তু ওনার নিয়তটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিয়তটা কি? ভাই সংস্কার করব, বিচার করব, তারপরে নির্বাচন দিব। দেখেন বিচারের কথাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিছে। বিচারের একটা পর্যায়ে যাইতে হবে, বিচার দৃশ্যমান হইতে হবে, তারপরে জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র ঘোষণা লাগবে এবং এই 24কে সংবিধানে জায়গা দিতে হবে, স্থান দিতে হবে ভাই, স্বীকৃতি দিতে হবে। কারণ কি জানেন, এখনো তো হুমকি ধমকি আসে। হায় হায়, আপনারা দেখেন নাই একজন পুলিশ অফিসারকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী হুমকি দিতেছে। হ্যাঁ, আওয়ামী লীগ অলরেডি গেরিলা বাহিনী বানায় ফেলাইছে। ওই গেরিলা বাহিনী হুমকি দিতেছে যে গোপালগঞ্জে কি আপনি গুলি চালাইছিলেন আমার লোকদের উপরে, তাহলে আপনার খবর আছে। চিন্তা করছেন, পুলিশকে হুমকি দেওয়া শুরু করছে। এটাই উপরওয়ালার খেলা ভাই। হ্যাঁ, এটাই নিয়তির খেলা। আমরা ছোটবেলায় শুনছি তো
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ভাই এখন যতই উড়বার চেষ্টা করবেন ডানা কাইটা দিবে, স্টেট ডানা কাইটা দিবে। কারণ জনগণ আছে এখন সরকারের সাথে, সরকার একা না। আজকের পর থেকে কেউ কি সরকারে একা বলতে পারবেন? এনসিপি আলোচনার মধ্যেই আছে, আলোচনার মধ্যেই থাকবে। এনসিপি নিয়ে সবাই কথা বলতে এখন বাধ্য, কারণ ওনাদের পিছনে কারা আছে আজকে তো ভাই আয়নার মতো পরিষ্কার হয়ে গেলেন। আগে থেকে বলছি না, 19 তারিখে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন, কোন রকম ভেজাল নাই। ডক্টর ইউনূস স্যার বলছিল না যে আমাদের এক পাশে চীন আরেক পাশে ভারত, ওরা যদি উইরা যাইতে চায় সামনের দিকে, আমরা মাঝখানে, আমরাও তাদের সঙ্গে উইরা যাইতে পারবো। তাদের হাওয়া আমাদের গায়ে লাগবে, তো সে হাওয়া লাগাতেই আমরা উইরা যাইতে পারবো। এই কথা তো বলছিল ভাই, আর ওই কথাটার মূল্য দিচ্ছিলাম না আমরা, কেউ কোনো মূল্যায়নই করতেছিলাম না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। মনে হইতেছিল কি জানেন, উনি বিদেশে কোথাও চাকরি বাকরি করতো, ওইখান থেকে আইসা ক্ষমতাটা নিয়ে নিছে জোর কইরা, এরকম মনে হইতেছিল। ওনাকে যে আমরা সসম্মানে আনলাম, সে সম্মানটা ওনার রাখতে পারি নাই। কিন্তু আল্লাহ যদি সম্মান দেয়, সে সম্মান কে কাইরা নিবে? দেশের বৃহৎ জনগোষ্ঠী বুঝা ফেলাইছে যে ডক্টর ইউনূস স্যার কারেক্ট যদি না হবে, আজকে যে 7 দফা আসলো, এগুলা তো ভাই সবই সরকারের দাবি। হ্যাঁ, সরকারের দাবি আজকে রাজনীতির মাঠে চলে আসলো, রাজনীতির মঞ্চ থেকে যখন ঘোষণা হলো, এখন তো আর ফেলে দিতে পারবেন না। সোহেল তাজ মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন। দেখা করবার মূল উদ্দেশ্য হলো ওনার পিতা শহীদ তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, ওনার 100তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার মেয়ে মানে তাজউদ্দিন সাহেবের মেয়ে এবং সোহেল তাজের বোন একটি বই লিখেছেন তার বাবার সম্পর্কে, সেটির নাম হলো নেতা ও পিতা। এই বইটা উপহার দিয়েছেন এবং সেই 100 জন্মবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিয়েছেন উনি যেন ওনাদের অনুষ্ঠানে যায়। উনি যাবেন কি যাবেন না সেই প্রসঙ্গ অন্য। এবং এইটা চিফ অ্যাডভাইজারের যে নিজস্ব পেজ আছে, চিফ অ্যাডভাইজারের গভ, যেটা ওনার নিজস্ব পেজ, সেখান থেকে এটা মানে ছাপানো হয়েছে। ওনার এই সাক্ষাৎ নিয়ে খুব একটা আলোচনা হয়তো বা হতো না যদি না উনি শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্যটা করেছেন সেটা না করতেন। উনি সেখানে বলে এসেছেন শেখ হাসিনাকে ডেভিল রানী হিসেবে আখ্যায়িত করেছেন এবং গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেছে এর জন্য দায়ী করেছেন উনি শেখ হাসিনাকে বা ডেভিল রানীকে। এই ওনাকে ডেভিল রানী বলাতে ন্যাচারালি এটা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। যারা হাসিনার অনুসারী আছেন বা যারা ইউটিউব করেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা অনেক সুযোগ পেয়ে গেছেন, তারা অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সোহেল তাজের বিরুদ্ধে, শেখ হাসিনার পক্ষে, এবং এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন আসছে যে সোহেল তাজ এই কথাটা কেন বলল এবং সোহেল তাজ কেন হঠাৎ করে ঘটা করে যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, এটাও একটা আলোচনার বিষয়। এখন এক একজন এক একভাবে অ্যানালাইসিস করছেন। আমি প্রথমে সোহেল তাজ সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। সোহেল তাজ তাজউদ্দিন সাহেবের ছেলে এবং উনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ছিলেন বা নেতা ছিলেন এবং উনি শেখ হাসিনার আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন যখন পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা বেগম। এবং ওই সময় শোনা যায়, বিভিন্ন জায়গায় কথিত আছে, শেখ সেলিমের সাথে তার একটা বিতণ্ডা হয়। সে বিতণ্ডা খুব সম্ভব শেখ সেলিমের ভাইরা, সে সিরাজগঞ্জের বিএনপির নেতা, আমি নামটা ভুলে গেলাম, উনি আর বোধহয় বিদেশ গমন ছিল, সেখানে তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল। তখন সোহেল তাজকে ফোন করেছিল শেখ সেলিম। সোহেল তাজ বলেছিল এটা আমার ইখতিয়ারের বাইরে, এটা সাহারা খাতুন করে আটকিয়েছে। এই ধরনের একটা গ্যাঞ্জাম হয়েছিল, আপনারা অনেকেই জানেন, আমার স্পষ্ট তো মনে নেই। অতঃপর শেখ সেলিম যখন তার সাথে দেখা হয়েছে তখন তাকে লাঞ্ছিত করেছে, এমন কথা আছে গায়ে আঘাত করেছে। এরপরে সোহেল তাজ পদত্যাগ করেন, হয়তো বা বিচার চেয়েছিলেন শেখ হাসিনার কাছে, সেই বিচারে উনি সন্তুষ্ট হননি, উনি পদত্যাগ করে উনি আমেরিকায় চলে যান। আমি প্রথমে ওনাকে একটু সাধুবাদ জানাতে চাই এই জন্য যে এত বড় একটা পদ থেকে যদি শেখ সেলিমের সাথে তার কোনো গ্যাঞ্জাম হয়েও থাকে, উনি এই যে লোভটা ছেড়ে চলে গেছেন, এই জন্য উনি সাধুবাদ পেতেই পারেন। এই একটা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে বা পদত্যাগ করে চলে যাওয়া, এমন মানুষ বাংলাদেশে খুব কম আছে এবং ঘটনাও খুব বিরল আছে। মানুষ সবাই একটা কম্প্রোমাইজ করে নেয়। শেখ হাসিনা নিশ্চয়ই কম্প্রোমাইজ করতেও চেয়েছিলেন, হয়তো বলেছিলেন শেখ সেলিমের সাথে তোমাকে মিলিয়ে দিচ্ছি বা কিছু একটা, উনি সেগুলো নেননি, ওনার সেন্টিমেন্টে লেগেছে। এবং এখানে বলে রাখা ভালো, উনি কিন্তু আমেরিকান সিটিজেনও, মানে আমেরিকান ন্যাশনালিটি আছে, যৌথ নাগরিকত্ব অবশ্যই আছে, নইলে উনি মন্ত্রী হলেন কি করে। তো উনি আমেরিকা চলে গিয়েছিলেন, সেখান থেকে আসবার পর উনি নীরবেই ছিলেন, বডি বিল্ডিং করতেন, বিয়ে শাদী করেছেন। কিন্তু 5ই আগস্টে তার ভূমিকা ছিল অত্যন্ত আকর্ষণীয় বা অত্যন্ত আলোচিত। উনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন ছিল তার সপক্ষে উনি সবসময় স্ট্যাটাস দিয়েছেন এবং কথাবার্তা বলেছেন, বেশ 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 সরব ছিলেন। তো এখন নেটিজনরা বলছেন সোহেল তাজ হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলেন কেন।
কেউ কেউ বলছেন উনি গিয়েছেন প্রথমত বিডিআর যে হত্যা হয়েছিল সেই সময় উনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। বিডিআর হত্যা মামলার সেই কেসটা এখন আবার নতুন করে রিভিল হচ্ছে এবং তার বিচার চলছে। ওখানে যেন উনি ফেসে না যান তার জন্য উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।